হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। অসংখ্য রিকোয়েস্টের পর অ্যাডমিশন টাইম স্ট্র্যাটেজি নিয়ে একটি ভিডিও করতে চলেছি। এটা মূলত ইউটিউব এবং ফেসবুক লাইভে আপলোড হবে। মূলত এটি ডিসকাশন সেশনও বলতে পারো তোমরা। এই লেকচার ভিডিওটির মাধ্যমে আমরা অ্যাডমিশন টেস্ট সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবো। অ্যাডমিশন টেস্টের সচরাচর করা বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব। তোমাদের অসংখ্য রিকোয়েস্টের ভিত্তিতে আমরা এই ভিডিওটি করতে চাচ্ছি। সো এই ভিডিওটা অবশ্যই আমাদের একটা স্পেশাল ভিডিও হতে চলেছে এবং তোমাদের অনেক কোশ্চেনের আমরা অ্যান্সার দেবো এই ভিডিওটিতে। সো কোশ্চেন বলতে আমরা সেই সকল কোশ্চেন গুলো বেছে নিয়েছি যেগুলো সবচেয়ে বেশি বার আমাদেরকে আস্ক করা হয়। সো বুঝতেই পারছো যে কি ইম্পর্টেন্ট সেশন, এবং যারা তোমরা এইচএসসি 2020, 21, 22 ব্যাচ রয়েছে তাদের জন্য মনে করি যে এই ভিডিওটি একটি দিক নির্দেশনামূলক ভিডিও হিসেবে কাজ করবে। সংক্ষেপে আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমি সাদমান সাদিক। আমি লেদার ইঞ্জিনিয়ারিং কুয়েটে পড়াশোনা করছি এবং একই সাথে ইনস্ট্রাক্টর হিসেবে রবি টেকনিক স্কুলে কাজ করছি। প্রথমে আমরা যে প্রশ্নটি সবচেয়ে বেশি করা হয় যে আসলে আমরা কিসের প্রস্তুতি নিব, অর্থাৎ আমরা তো অ্যাডমিশন টেস্টের জন্য পড়বো, তাই না? আচ্ছা, এই জিনিসটা ব্যাখ্যা করার আগে আমরা চলে আসবো এইমে। আচ্ছা, আমাদের এইম কি? আমরা ছোটবেলাতে প্যারাগ্রাফ লিখেছি না, কম্পোজিশন, এইম ইন লাইফ। আচ্ছা, ওইখানে এইম ইন লাইফে আমরা কেউ হতাম ডক্টর, কেউ হতাম ইঞ্জিনিয়ার, কেউ বা হতাম টিচার। এখন দেখা গিয়েছে যে বর্তমানে আমরা যারা এইচএসসির পর অ্যাডমিশন টেস্ট দিয়ে যে সকল প্রফেশনে যাই বা পড়াশোনা করি সেটার সাথে এইম ইন লাইফের যে তফাৎটা সেটা অনেকটা বেশি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। এর মূল কারণ হলো আমরা যে এইম ইন লাইফটাকে চুজ করি এটাকে আমরা সাধারণত ফুলফিল করতে পারি না, ঠিক আছে? আমরা আমাদের টার্গেটটাকে ফিল আপ করতে পারি না। আচ্ছা, সো টার্গেট ফিল আপ আমরা করতে না পারার কারণে আমরা কি করি, যে অন্য কোনো প্রফেশনে চলে যাই, বা আমাদের যে যেই জিনিসটা পাওয়ার দরকার বা যেটা আমাদের অ্যাচিভ করার দরকার ছিল সেটি আসলে হয়ে ওঠে না। সো আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এইমের সাথে বাস্তবতাটা অনেক কঠিন। সেই ক্ষেত্রে আমাদের ছোটবেলায় এইম ইন লাইফে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার যাই লিখি না কেন সেটাকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য আমাদের আরো বেশ কিছু ফ্যাক্টরের উপর আমাদেরকে কি করতে হয়, অপেক্ষা করতে হয়। আমাদের তো একটা এইম আছে, ঠিক আছে? আমরা ধরে নিলাম যে এসএসসি পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে আমরা আমাদের এইম এর উপর বেস করে আছে। এরপরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে এইচএসসি। এইচএসসি তে আমরা কি করব? আমরা একাডেমিক পড়াশোনা করব। এইচএসসি তে আমরা কি করব? একাডেমিক পড়াশোনা করব। এবং একাডেমিক পড়াশোনা করতে বলতে আমি বেসিক ক্লিয়ার করব, বেসিক ক্লিয়ার করব এবং সব সাবজেক্টে একটা কনসেপ্ট ধারণা নিব। তাহলে তোমার এইম ইন লাইফ, এইচএসসি, একাডেমিক দুটো বিষয়ের উপর নির্ভর করলো। এরপরে চলে আসে রেজাল্ট, এবং এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমি যদি বলি রেজাল্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ তুমি যদি নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ না করতে পারো তাহলে কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারবে না। আবার দেখা যাবে তুমি যদি জিপিএ কম পাও তাহলে হচ্ছে মেডিকেলে তোমার কি হবে, জিপিএ কমে যাবে। সো সবকিছুই কিন্তু জিপিএ এর উপর কাউন্ট করছে। সো রেজাল্ট একটা ফ্যাক্টর। এর পরবর্তী যে জিনিসটা আসে সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যান। প্রপার প্ল্যান অর্থাৎ ধরো তোমার রেজাল্ট ভালো, এইচএসসি তে একাডেমিক বেসিক সবকিছু ঠিক করছো, বাট তোমার প্ল্যানিং এর অভাব, তাহলে কিন্তু তুমি তোমার টার্গেটে পৌঁছাতে পারবে না। সো আমরা কি দেখলাম, এইম, এইচএসসি, রেজাল্ট এবং প্ল্যান, চারটা ফ্যাক্টরের উপর কিন্তু আমাদের গোটা অ্যাডমিশন সিস্টেমটা দাঁড়ায় আছে। তো প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু একে অপরের সাথে সংযুক্ত। তুমি যদি একটি ফ্যাক্টর খারাপ করো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের এইম ইন লাইফে আমরা যেটাই লিখি না কেন সেটা আবার এইচএসসি একাডেমিক বেসিক টপিক ক্লিয়ার করব। এরপরে রেজাল্ট আমাদেরকে অবশ্যই ভালো করতে হবে। আমাদের যদি এইচএসসি এর রেজাল্টটা কোনো কারণে খারাপ হয়, ধরো জিপিএ খারাপ হয়ে গেল, তাহলে কি করলো, আলটিমেট নাম্বার কিন্তু ফল করবে। কেন ফল করবে? ধরো যে সকল বিশ্ববিদ্যালয়ে বা অ্যাডমিশন টেস্টে জিপিএর উপর নাম্বার আসছে, লাইক মেডিকেল, মেডিকেলে কিন্তু জিপিএর উপর নাম্বার আছে। সো তুমি যদি জিপিএটা খারাপ করো তাহলে তোমার নাম্বার কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। আবার ধরো যে রেজাল্ট যদি তুমি ভালো করতে না পারো, আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আছে লাইক বুয়েট, কুয়েট, সো এই ধরনের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না অনেক ক্ষেত্রে। সো রেজাল্ট একটা বড় ফ্যাক্টর। তোমার রেজাল্ট আছে বাট তোমার একটা প্রপার প্ল্যানিং নেই, সেক্ষেত্রেও কিন্তু তুমি পিছিয়ে পড়বে।
এরপরে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো এবং সবচেয়ে বেশি এটা দেখা করা হয় যে আমরা কিসের প্রস্তুতি নিব। আমরা কি ডাক্তার হব, আমরা কি ইঞ্জিনিয়ার হব, আমরা কি এগ্রিকালচার বা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, নাকি জেনারেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো। তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমরা বেশ কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করি, এবং এখানেও আমরা কিন্তু বেশ কিছু ফ্যাক্টর নিয়ে আলোচনা করবো। সো আমরা অবশ্যই বেশ কিছু ফ্যাক্টর নিয়ে আলোচনা করছি এবং আমাদের উত্তরগুলো কিন্তু একদম মন গড়া নয়। সো আই হোপ যে তোমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দেবে। সো আমি যদি প্রথমে তোমাকে 1 নম্বর জিনিসটা বলি, সেটা হচ্ছে তোমার প্যাশন। তো আসলে তুমি কি হতে চাও, এটা তো গুরুত্বপূর্ণ একটা প্যাশন, যে তুমি কি হতে চাও। ওকে। সো 2 নম্বরে যে জিনিসটা আমি লিখবো যে সেটা হচ্ছে প্যাশনের সাথে সাথে যে তোমার যেটা হচ্ছে যে প্যারেন্টস। প্যারেন্টস, আচ্ছা। তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে, ফিউচার। এই 3টা ফ্যাক্টর আমি মনে করি যে বেশ ইম্পর্টেন্ট। তোমার প্যাশন কি বলে, তোমার প্যারেন্টস কি বলে, তোমার ফিউচারে তুমি কোন দিকে এগোতে চাও। তো সবগুলো বিষয় যদি বিবেচনা করো, তারপর তুমি যে কোনো একটি বেছে নিতে পারো। ডক্টর বেছে নিতে পারো, ইঞ্জিনিয়ারিং বেছে নিতে পারো, এগ্রিকালচার বেছে নিতে পারো, এবং অবশ্যই জেনারেল ইউনিভার্সিটি কিন্তু তোমরা বেছে নিতে পারো। কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ইউনিভার্সিটি তার স্বতন্ত্র জায়গা থেকে শ্রেষ্ঠ। তো তুমি এখানে কোনো কম্পারিজন করতে পারবে না যে ইঞ্জিনিয়ারিং ভালো না মেডিকেল ভালো, এগ্রিকালচার ইউনিভার্সিটি ভালো না জেনারেল ইউনিভার্সিটি ভালো, কোনো কম্পারিজন চলবে না। সো তুমি কিসের ভিত্তিতে একটা জিনিসকে কম্পেয়ার করবা? তোমার যেখানে প্যাশন আছে, তোমার যেখানে তোমার বাবা মা বলে তোমার ফিউচারে তুমি যেটা হতে চাও বা যেদিকে যেতে চাও, সেটি এখন থেকে একটু প্ল্যানিং করো এবং সেই অনুসারে টার্গেট ফিক্স করো। এখন অনেকে বলবেন যে ভাইয়া বাবা মা বলে যে ডাক্তার হবো, বাট আমার তো ম্যাথ ভালো লাগে, তাহলে আমি কি করব? এই ক্ষেত্রে আমি বলবো যে তোমার প্যাশনকে গুরুত্ব দাও এবং তোমার ফিউচারকে গুরুত্ব দাও, সেই ক্ষেত্রে তোমার ইঞ্জিনিয়ারিং এ যাওয়া উত্তম। আবার অনেকে বলে যে ভাইয়া আমাকে তো বায়োলজি করতে বেশি ভালো লাগে। আচ্ছা, আমাকে বায়োলজি করতে বেশি ভালো লাগে। সো বায়োলজি করতে যদি তোমাকে বেশি ভালো লাগে, তাহলে তুমি ডক্টর বা মেডিকেলের প্রিপারেশন নিতে পারো, এটা কিন্তু কোনো সমস্যা নেই। সো তোমার এটা কিন্তু আমি বলছি প্যাশনের উপর চলে গেল এই ফ্যাক্টরটা। এরপরে প্যারেন্টস বলে একটা, স্টুডেন্ট বলে যে আমি আরেকটাতে যাব। এই ক্ষেত্রে প্যারেন্টস কে বুঝানো, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি ভুল করতে যাচ্ছ, প্যারেন্টস অনেক সময় ঠিক বলে। তো এই দুইটাকে একদম একটা মানে লেভেল প্লেইং ফিল্ড অবস্থায় আনা, সাম্য অবস্থায় আনা, দেন তুমি তোমার ডিসিশন ক্যারি করবা এবং তুমি ফিউচারে কি হতে চাচ্ছ তার উপর বেস করেও কিন্তু তুমি ডক্টর হবা না ইঞ্জিনিয়ার হবা না এগ্রিকালচার ইউনিভার্সিটি পড়বা না জেনারেল ইউনিভার্সিটিতে পড়বা, সেটা তুমি বাছাই করতে পারো। তো আশা করি তুমি এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছো। এরপরে খুবই ইম্পর্টেন্ট, এবং আই হোপ যে তোমরা সবাই এখানে খুব মনোযোগ দিবা, প্রিপারেশন খুবই ইম্পর্টেন্ট পার্ট। যে প্রিপারেশন আমরা এখানে 3টি পয়েন্টে উল্লেখ করছি, একটা হচ্ছে হোয়েন, হোয়ার, হাউ। সো আমি এক এক করে অ্যান্সার দেবো। একটা হচ্ছে হোয়েন, কখন; 2 হোয়ার, কোথায়; এবং 3 হাউ, কিভাবে। সো আমরা কিন্তু 2টি পার্টে ভাগ করছি। আমরা যখন পড়াশোনা করি, এইচএসসি থেকে কিন্তু আমরা অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করি। অনেকেই প্রশ্ন করে যে ভাই, যে আমরা হচ্ছে এইচএসসি যে প্রিপারেশনটা, একাডেমিক প্রিপারেশন, এটা পাশাপাশি কি অ্যাডমিশনের প্রিপারেশন নিব, না অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার আলাদা সময় আছে? তাদের জন্য আমি 2টা বলবো। প্রথমটা হচ্ছে এইচএসসি একাডেমি, যারা খুবই ভালো লেভেলের স্টুডেন্ট তারা কিন্তু প্রথম থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। তো তুমি যদি এইচএসসি একাডেমিকে বেসিকের পাশাপাশি তুমি যদি অ্যাডমিশন টেস্টের কিছু প্রিপারেশন নিয়ে রাখো, তাহলে তুমি কিন্তু সুবিধা পাবে। অথবা আফটার এইচএসসি, অর্থাৎ আফটার এইচএসসি বলতে হচ্ছে এইচএসসির পর, এবং তোমার এইচএসসির পর সময় থাকে প্রায় তোমার 3 মাস। ঠিক আছে, এই 3 মাস সময় থাকে। ঠিক আছে, এই 3 মাসের মধ্যে কি হয়, আমাদেরকে হচ্ছে রেজাল্ট দেয়। সো রেজাল্ট দেয়। সো আমরা কি করতে পারি, এইচএসসি একাডেমিকের পাশাপাশি পড়াশোনা শুরু করলে আমরা অনেকটা আগায় থাকবো। আমরা যদি এইচএসসি পরে শুরু করি, তাহলে আমরা 3 মাস সময় পাবো, এবং আই হোপ যে এই 3 মাস সময় তোমার জন্য এনাফ অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য। আবার অনেকে কি করে, যে এইচএসসি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিতে গিয়ে কি করে, এইচএসসি রেজাল্ট খারাপ করে ফেলে, তারা হয়তো খাপ খাইতে পারে না। সো আই হোপ যে তোমরা যদি একটু বেসিক প্রিপারেশনটা নিয়ে রাখো, তাহলে আমি মনে করি যে 3 মাস এনাফ। আবার অনেকে একটা ভুল কাজও করে, অনেকে দেখা যায় কি রেজাল্টের পরবর্তীতে, অনেকে দেখা যায় যে আফটার রেজাল্ট, অর্থাৎ রেজাল্টটা দেখে যে সে কিরকম করছে, সে রেজাল্টের উপর বেস করে সে পরে তখন প্রিপারেশন নিতে যায়, এবং সে কিন্তু তখন সময় অনেক কম পায়। আফটার রেজাল্ট যদি আমি বলি, তখন কিন্তু সময় প্রায় চলে আসে 1 মান্থ থেকে 2 মান্থ। ঠিক আছে, 1 মাস থেকে 2 মাস পরে তখন সময় পাওয়া যায়, এবং সেটা কিন্তু কম সময়। তো আমি মনে করবো তোমার যদি একটা কনফিডেন্স লেভেল থাকে, তাহলে তোমার প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত এইচএসসি পর পরে। আর আমি একটু মানে পার্সোনালি রিকমেন্ডেড করবো যে তোমার যদি এইচএসসি বেসিক
কনসেপ্টের পাশাপাশি যদি কোশ্চেন ব্যাংক গুলো একটু দেখো, উল্টায় পাল্টায় বিগত বছরের প্রশ্নগুলো দেখো, তুমি অনেক ভালো করবে। ভাইয়া কোথায় প্রিপারেশন নিবে? অনেকে বলে ভাইয়া কোচিং করাটা কি গুরুত্বপূর্ণ? এখানে আমি দুই ধরনের কথা বলবো। একটা হচ্ছে সেলফ প্রিপারেশন, এই সেলফ প্রিপারেশন তোমরা নিজে নিবে, এতে কোনো টাকা পয়সা ব্যয় করতে হবে না। আর দ্বিতীয় হচ্ছে টিউশন সার্ভিস। টিউশন সার্ভিস বলতে কোচিং সেন্টারকে বোঝাচ্ছি বা কোনো প্রাইভেটে ভাইয়াকে বোঝাচ্ছে। তো কোচিং সেন্টার বলতে এখানে কয়েকটা কোচিং সেন্টার বা ওয়েল রিনাউন্ড কিছু নাম আমি উল্লেখ করেছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল পোস্ট না, আমি এমনি এটা নামগুলো দিয়েছে, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত বা স্টুডেন্টরা যেখানে বেশি সবচেয়ে ভর্তি হয় সেগুলোর নাম অনুসারে আমরা দিয়েছি। উদ্ভাস, উন্মেষ, 10 মিনিট স্কুলের কোর্স আছে অ্যাডমিশনের, রেটিনা, মেডিকো, ওমেগা। এগুলো কিন্তু আমাদের টিউশন সার্ভিস দিচ্ছে, কোর্স দিচ্ছে, অ্যাডমিশন কোর্স। এর পাশাপাশি অনেকে দেখা যায় যে ভাইয়াদের কাছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভাইয়াদের কাছে পড়েও কিন্তু প্রিপারেশন হয়। তো সবগুলোকে আমরা টিউশন সার্ভিস বলছি। এখন তুমি কোন প্রিপারেশন নিবা এটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমার বেসিক কেমন, তোমার আইকিউ লেভেল কেমন, তোমার প্রবলেম সলভিং এর দক্ষতা কেমন, সবকিছুর উপর। অনেক স্টুডেন্ট আছে যে তাদের কোনো টিউশন সার্ভিসের দরকার হয় না, তারা সেলফ প্রিপারেশন নিয়ে ভালো করে যায়। আবার অনেকে আছে যে টিউশন সার্ভিস নেওয়ার পরও ভালো করতে পারে না, কারণ তার আইকিউ লেভেল অনেক কম, তার হচ্ছে অ্যাকুরেসি কম। সো কোচিং করবা কিনা এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ডেন্ট। বাট আমি পার্সোনালি রিকমেন্ড করবো, যদি তোমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করো তাহলে অবশ্যই কোচিং করার চেষ্টা করবে, এবং তোমাদের যদি এখন থেকে কোচিং করতে সমস্যা হয় তাহলে তোমাদের অনলাইনে ইউটিউবে বেশ কিছু ফ্রি অ্যাডমিশনের ক্লাস রয়েছে, সেগুলো দেখার চেষ্টা করবে, উদ্ভাসের ক্লাসগুলো রয়েছে। এবং পারলে তোমরা যে কোনো একটি কোচিং সেন্টারে পরীক্ষা দিবে, কারণ যত বেশি পরীক্ষা দিবে তত তোমাদের প্রস্তুতিটা আরো ভালো হবে। আচ্ছা, এখন আমরা প্রিপারেশন তো বুঝলাম, আমরা কিভাবে প্রিপারেশন নেবো। প্রিপারেশন নেওয়ার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে বেসিক ক্লিয়ার। তোমাদের যদি কোনো কিছুতে বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি অনেক খারাপ করে যাবে। তো তোমার বেসিক গুলো ক্লিয়ার করো, উইকনেস গুলোকে দূর করো। এবং লাস্টে আমরা কিভাবে প্রিপারেশন নেবো সেটা একটা ফ্লো চার্ট দেখেছি। প্রথমে তোমরা ধরো একটা চ্যাপ্টার শুরু করছো, আমি এটা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এটা লিখছি। অ্যাডমিশন টাইপের পড়াশোনার পদ্ধতিটা একটু ভিন্ন হবে। প্রথমে তুমি ওই যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটি তোমার টেক্সট বুক থেকে পড়বে। এখানে টেক্সট বুক বলতে তোমার সেই টেক্সট বুককে বোঝানো হচ্ছে যেটা তুমি 2 বছর এইচএসসি তে পড়ে এসেছো, সেটা যে রাইটারের বই হোক না কেন। অ্যাডমিশন টাইমে ভুলেও নতুন করে কোনো রাইটারের বই শুরু করতে যাবে না, কারণ 2 বছর তুমি এইচএসসি তে যে টেক্সট বুকটা পড়ে এসেছো সেটা কোথায় কি আছে আনাচে কানাচে সব তুমি জানো। সো নতুন করে যদি অ্যাডমিশন টেস্টে তুমি অন্য কোনো রাইটারের বই পড়তে যাও তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। সো রিডিং টেক্সট বুক বলতে আমি তোমাকে সেই বইটি বুঝাচ্ছি যেটা তুমি 2 বছর এইচএসসি লেভেলে পড়ে এসেছো। আচ্ছা, ওই চ্যাপ্টারটা যে কোনো একটি টেক্সট বুক থেকে পড়বে। এরপর কি করবো? টিউশন প্রবলেম সলভিং। তুমি যদি টিউশন করো বা কোচিং করো তাহলে কি করবে, সেখানে কিন্তু বেশ কিছু প্রবলেম করায়। সো ওই দিনের যে ক্লাসটা বাড়িতে আসে খাতাগুলো উল্টাবে, খাতার পাতাগুলো উল্টাবে, তাহলে তুমি দেখলা যে ভাইয়ারা কোচিং এ বা ক্লাসে কি প্রবলেম গুলো সলভ করিয়েছে সেগুলো একটু উল্টে পাল্টে দেখলাম। এরপরে ওই চ্যাপ্টারে যে একটা কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন তুমি দেখবা। কোশ্চেন ব্যাংক করার মূল উদ্দেশ্য হলো কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করলে তুমি বিগত বছরের প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পাবা। প্রশ্ন মোটেই কমন পাবা না, প্রশ্ন পদ্ধতি সম্পর্কে একটা ধারণা পাবা, এবং এটি তোমাকে পরীক্ষা হলে মনোবল অনেক বাড়িয়ে দেবে। সেই জন্য কোশ্চেন ব্যাংক সলভ করা। কোশ্চেন ব্যাংক যদি সলভ করা হয় তাহলে আমরা কনসেপ্ট বুকের যে প্রবলেম সেটা সলভ করবো, এবং এরপরও যদি সময় থাকে তাহলে আমরা প্র্যাকটিস বুক সলভ করতে পারি, বাট এটা নট ম্যান্ডেটরি। সো আমরা যদি যদি সময় থাকে তাহলে, বাট সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করবা। প্রথমে রিডিং টেক্সট বুক, এরপর হচ্ছে আমাদের যে ক্লাসের যে প্রবলেম গুলো সেগুলো, কোশ্চেন ব্যাংক সলভিং করব, আমাদের কনসেপ্ট বুক সলভ করব, এবং এরপরও যদি আমাদের সময় থাকে তাহলে আমরা প্র্যাকটিস বুক সলভ করবো। সো এটা হচ্ছে আমাদের প্রসিডিওর। ওকে, সো আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই, যে অ্যাপ্লিকেশন এবং এক্সাম সেন্টার। অর্থাৎ আমরা কখন ভর্তির জন্য আবেদন করব এবং এক্সাম সেন্টারে আমাদের করণীয়টা কি হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন যখন প্রকাশ করে তার আগে হচ্ছে একটা কি দেওয়া হয়, সার্কুলার দেওয়া হয়। সার্কুলার, এই সার্কুলারটা মূলত এইচএসসি পরবর্তী সময় দেওয়া হয়, এইচএসসি রেজাল্টের পরে দেওয়া হয় সার্কুলার। এবং সার্কুলারে ভর্তি কবে থেকে শুরু হবে, কি কি রিকোয়ারমেন্ট, কি কি কাগজ লাগবে, কত পয়েন্ট লাগবে সব দেওয়া থাকে। সো অনেক শিক্ষার্থী যে দুটো জিনিস ভুল করে, আমি সেই দুটো জিনিস একটু ম্যান্ডেটরি করে দিচ্ছি, বিশেষ করে এইচএসসি 20-এর জন্য বা 21 সামনে যারা পরীক্ষা দিবে। ডু নট শেয়ার ইউর পার্সোনাল ইনফরমেশন লাইক রোল এন্ড রেজিস্ট্রেশন। এটা কিন্তু অনেকেই করে, অনেক কি হয় জানো, তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি কেউ জেনে রাখে তাহলে কিন্তু অনেকে রাগের বশবর্তী হয়ে তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আগে থেকে কোনো ফর্ম চেঞ্জ করে দেয় বা একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে দেয়। এবং ধরো যে তুমি
একটা মনে করো যে তোমার রোল রেজিস্ট্রেশন দিয়ে তোমার এক বন্ধু হচ্ছে মেডিকেলে আবেদন করে ফেলছে, তখন তুমি বলতে পারো ভালোই তো, আমার আমার বন্ধু আমারটা আবেদন করে ফেলছে। কিন্তু দেখো, তোমার বন্ধু যদি খারাপ উদ্দেশ্যে আবেদন করে থাকে, তাহলে দেখবা মেডিকেল কলেজের সেন্টার চয়েস সে কিন্তু ভুল দিয়ে দিতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখতে পারো যে স্থায়ী ঠিকানা, তারপর তোমার ছবি ভুল দিয়ে দিতে পারে। সো কখনোই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার এইচএসসি কারোর সাথে শেয়ার করবা না। ট্রাই টু অ্যাপ্লাই অন দ্য স্টার্টিং উইক, অর্থাৎ যখন সার্কুলারের যে প্রথম সপ্তাহে যখন আবেদনটা শুরু হবে, চেষ্টা করবা যে যখন যেই সপ্তাহে আবেদন শুরু হবে সেই সপ্তাহে হচ্ছে অ্যাপ্লিকেশন করে ফেলা, দেরি করবা না। দেরি করলে একটু ঝামেলা হয়। যেগুলোতে হচ্ছে সিলেকশন প্রসেস আছে, কেন্দ্রের সিলেকশন প্রসেস, সেক্ষেত্রে কেন্দ্র পছন্দ মতো কেন্দ্র পেতে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেই সপ্তাহে আবেদন শুরু হয় সেই সপ্তাহে আবেদন করা বুদ্ধিমানের কাজ। আর পরীক্ষার হলে যে জিনিসটা করতে হবে, পরীক্ষার হলে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখা। মাথা ঠান্ডা রাখা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, পরীক্ষা হলে কিন্তু পানি খেতে পারো। পরীক্ষা হলে পানি খেতে পারো এবং একদম টেনশন ফ্রি, এবং ফিল আপ অল ইনফরমেশন আইডেন্টিটি। কখনোই রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার ভুল করবে না। অনেক বছর দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি কোয়ালিটি ভর্তি পরীক্ষার সময় দেখা যায় যে ফিজিক্স এর ঘরে কেমিস্ট্রি অ্যান্সার দাগিয়েছে, কেমিস্ট্রি ঘরে ফিজিক্স এর অ্যান্সার দাগিয়েছে, এবং গোটাটাই কিন্তু তখন ফেল রেজাল্ট চলে আসবে। অনেকে দেখা যায় যে পরীক্ষা খুব ভালো দিয়েছে বাট সেট পূরণ করতে ভুলে গেছে। তো এই জিনিসগুলো ভুল করা যাবে না, এবং এটা কিন্তু মানে খুব খারাপ একটা জিনিস। এবং মেক শিওর দ্যাট ইউর কোশ্চেন পেপার অ্যান্সার স্ক্রিপ্টস আর ওকে। যা অনেক সময় দেখা যায় যে কোশ্চেনে কি হয়, প্রিন্ট ভালো আসে না, প্রিন্টিং মিস্টেক থাকে, আবার অনেক সময় দেখা যায় যে ওএমআর শিটটা ক্লিয়ার আসে না। তো এরকম যদি থাকে তাহলে এটা কি করবা, চেঞ্জ করে নিবা। এটা যে কর্তব্যরত ইনভিজিলেটর থাকবে তার কাছ থেকে যাই চেঞ্জ করে নিবা। এবং ফোকাস ইউর টাইম ম্যানেজমেন্ট, অবশ্যই তোমাকে সময়ের সাথে মানে পর্যাপ্ত সময় যেটা দেওয়া থাকবে সেটার সাথে সামঞ্জস্য রেখে উত্তর করতে হবে। তো আশা করি যে অ্যাপ্লিকেশন এক্সাম সেন্টারে খুব গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করলাম, এবং আশা করি এগুলো তোমরা মাথায় রাখবে। টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটু আগে যেহেতু বললাম লাস্টে টাইম ম্যানেজমেন্ট। সো টাইম ম্যানেজমেন্ট হচ্ছে কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্রে হচ্ছে ঘড়ি থাকে, ঠিক আছে? প্রত্যেকটা কেন্দ্রে ঘড়ি থাকে। এই জন্য হচ্ছে তোমরা আলাদা করে কোনো রিস্ট ওয়াচ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর পরীক্ষা হলে কিন্তু মোবাইল ঘড়ি এগুলো এলাও না। আর তোমার যদি বাধ্য হয় মোবাইল ঘড়ি নিয়ে যেতে হয়, তাহলে তুমি একটা কাজ করবে, পরীক্ষা হলে কেন্দ্রে টিচারকে বলে বা ইনভিজিলেটরকে বলে সামনে রেখে দিবে, এবং কেন্দ্রে ঘড়ি থাকবে, এবং সেই ঘড়ির সাথে দেখে তুমি টাইম ম্যানেজমেন্ট করবে। টাইম ম্যানেজমেন্টের জন্য যে জিনিসটা আমি বলবো, তোমরা বারবার বেশি প্র্যাকটিস করবা। একটা প্রশ্নের জন্য ধরো যদি 3 মিনিট বরাদ্দ থাকে, সেই 3 মিনিটের মধ্যে সেই প্রবলেমটা সঠিক উত্তর বের করার চেষ্টা করবা। এবং খুব কম সময়ে আমরা লাইন জাম্প করে অর্থাৎ ক্যালকুলেশন গুলোকে শর্ট করে কিভাবে খুব দ্রুত অ্যান্সার করতে পারে সেটা করতে হবে। এবং এই ক্ষেত্রে আমি বলবো টাইম ম্যানেজমেন্টে প্র্যাকটিস খুবই জরুরি। এবং একই সাথে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে বেশি বেশি কিন্তু এক্সাম দিতে হবে। তো আমরা যদি বেশি বেশি এক্সাম দিই তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। প্র্যাকটিস মাস্ট। এবং ঘড়ির সাথে আমরা দরকার হলে যখন প্র্যাকটিস করব আমরা হচ্ছে স্টপার চালু করে ম্যাথমেটিক্স প্রবলেম গুলো সলিউশন করবো। অর্থাৎ ধরো একটি অঙ্ক আমি টার্গেট রাখবো 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এর পরের দিন আমি টার্গেট রাখবো সেম অঙ্ক 2 মিনিটের মধ্যে আমি কিভাবে শেষ করতে পারি। এভাবে আমি কিন্তু আমার অ্যাকুরেসিটা বাড়িয়ে ফেলতে পারবো। ওকে। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাকস। এবং ক্যালকুলেটর হ্যাকস বলতে হচ্ছে ক্যালকুলেটরের কিছু শর্টকাট মেথড আছে। শর্টকাট মেথড, এই শর্টকাট মেথড হচ্ছে সেই সকল বিশ্ববিদ্যালয়ের জন্য যেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, জেনারেল ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ইউনিট সহ আরো বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর এলাও না। সো ক্যালকুলেটরটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য। সেক্ষেত্রে শর্টকাট হ্যাকস গুলো জেনে রাখতে হবে। ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউবে ভিডিও দেখে তোমরা হ্যাকস গুলো শিখে রাখতে পারো। এছাড়াও ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই জিনিসগুলো শর্টকাট কিভাবে ক্যালকুলেটরে ডিরেক্ট ইউজ করা যায় সেটা আমরা ইউজ করতে পারি। আমি দুটো জিনিস বলবো ক্যালকুলেটরের ক্ষেত্রে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবে বুয়েট কুয়েটে, তোমরা 570 MS আর 991 EX এই দুইটা ক্যালকুলেটর ইউজ করার চেষ্টা করবে, এবং দুটো ক্যালকুলেটর সাথে রাখবে। কোন বিশ্ববিদ্যালয়ে কোন ক্যালকুলেটর গুলো এলাও সেটার একটা লিস্ট তাদের ওয়েবসাইটে আগে থেকে দেওয়া থাকে। এবং বলা হয় যে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর গুলো হচ্ছে ইউজ করতে দেয়, অর্থাৎ প্রোগ্রাম বিহীন ক্যালকুলেটর গুলো ইউজ করতে দেয়। এবং ধরা হয় যে বাংলাদেশের সকল ক্যালকুলেটর প্রোগ্রাম বিহীন।
তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দাও, একের অধিক ক্যালকুলেটর রাখার চেষ্টা করবে এবং সর্বনিম্ন দুটি, কখনোই একটি ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা হলে যাবে না। আমি বুয়েটে পরীক্ষা দিয়েছি এবং বুয়েটে আমি দেখেছি যে প্রত্যেকে কিন্তু 2 থেকে 3টি, এবং আমি নিজেও 3টি ক্যালকুলেটর নিয়ে গিয়েছি। এর মূলত কারণটা ছিল ধরো একটি ক্যালকুলেটরে যদি ব্যাটারি শেষ হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটলো কিংবা মান দিতে পারছে না, হ্যাং হয়ে গেল, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে অবশ্যই আরেকটি ক্যালকুলেটর রাখা সেফ। এবং আমি মনে করি যে এই যে 991 এই ক্যালকুলেটরটা সবখানে ইউজ করতে দেয়, এবং এইটা ইউজ করলে অনেক শর্টকাট টেকনিক আমরা ডিরেক্ট ক্যালকুলেটর অ্যাপ্লাই করে বসে চেক করে নিতে পারবো মানগুলা। সো আই হোপ যে এই 570 MS 991 এই ক্যালকুলেটর গুলো রাখা বেটার হবে। এবং লাস্টে কিছু প্রশ্নের অ্যান্সার দিয়ে শেষ করবো, এবং এই প্রশ্নগুলো খুবই হাস্যকর এবং খুবই ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে, যে কত নাম্বার পেলে চান্স পাবো, এটা প্রশ্ন অনেকেই করে। তো আমি একটা কথা বলে রাখি যে যে কোনো ইউনিভার্সিটিতে বিশেষ করে অ্যাডমিশনে যদি তুমি 60% নাম্বার ক্যারি করতে পারো, সো তোমার একটি সিট নিশ্চিত। এবং সেটা হতে পারে ওয়েটিং থেকে, এবং তুমি যদি 70 থেকে 80% নাম্বার পাও, তাহলে আমি বলতে পারবো যে শিওর তুমি ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ। তো 60% নাম্বার পেলে তুমি ওয়েটিং থেকে চান্স পাবা, আর 70 থেকে 80% নাম্বার হলে তুমি প্রায় শিওর। তো আগে কি হতো, বুয়েটে যেটা হতো, বুয়েটে যে আগে তো 600 মার্কের পরীক্ষা হতো, এবছর এইচএসসি 2020-এর জন্য তো নাম্বার মনে হয় চেঞ্জ হয়ে গেছে। তো 600-র মধ্যে আমরা ধরা হতো যে 350+ নাম্বারে হচ্ছে টিকে যায়। এখন বলতে পারেন যে এত কম নাম্বার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতে হবে যে অ্যাডমিশন টেস্টে কিন্তু কোয়ান্টিটি না, ঠিক আছে, কোয়ান্টিটি না, কি মেইন করতে হবে জানো, কোয়ালিটি। অ্যাডমিশন টেস্টে কোয়ালিটি ইম্পর্টেন্ট, কোয়ান্টিটি না। সো তুমি কয়টা দেখালে সেটা ইম্পর্টেন্ট না, তুমি কম দেখায় যদি বেশিরভাগ তুমি সঠিক অ্যান্সার করতে পারো, তোমার কিন্তু চান্স হয়ে যাবে। এবং প্রত্যেকটা যেগুলো এমসিকিউ হয় সেগুলোতে কিন্তু নেগেটিভ নাম্বার আছে, তাই না, নেগেটিভ মার্কস আছে। এই যে নেগেটিভ মার্কস গুলো, এগুলোকে যদি তোমরা অ্যাভয়েড করতে চাও, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কম দেখানোর চেষ্টা করতে হবে। যদি তুমি 4টা অপশনের মধ্যে 2টো অপশন নিয়ে কনফিউজ থাকো, তাহলে তুমি সেই প্রশ্নগুলো অ্যান্সার করা উচিত। কিন্তু 4টা অপশনের একটাও তুমি জানো না, সেই এমসিকিউ গুলা অ্যান্সার না করাই বেটার। কতক্ষণ পড়তে হবে, এই প্রশ্নটা কোনো মিনিং নাই, যতক্ষণ না তোমার পড়া হবে ঠিক ততক্ষণ পড়তে হবে। কারো যদি 10 ঘন্টা লাগে একটা পড়া শেষ করতে, কারো 2 ঘন্টাও লাগতে পারে। সো ইট ডিপেন্ডস তুমি কতটুকু বুঝতে পারছো। তবে আমি বলবো যে পড়াশোনা মনে রাখার একটা কার্যকর টিপস হচ্ছে এক নাগারে বেশিক্ষণ পড়বে না, কিছুক্ষণ পড়ার পর একটা ব্রেক নিবে, হাঁটাহাঁটি করবে, গান শুনতে পারো, কিন্তু তোমার পড়াটা কতক্ষণ কমপ্লিট হচ্ছে এটা একটু দেখবে। আর মনোযোগ ধরে রাখার উপায় হচ্ছে যখন পড়তে বসবে, চেয়ার টেবিলে পড়তে বসবে, আশেপাশে মোবাইল বা অন্যান্য মনোযোগ নষ্ট করে এমন বস্তু থেকে দূরে রাখবে, এবং আমি আশা করি যে তুমি কম সময়ের জন্য অনেক বেশি পড়া পড়তে পারবা। এবং লাস্ট যে প্রশ্নটা, কোচিং এ কম নাম্বার পাই আমাকে দিয়ে কি হবে, এবং আমি তোমাকে যদি একটু বলি যে তোমাকে দিয়ে অবশ্যই হবে, তোমাকে দিয়ে অবশ্যই হবে। সো এটা কিন্তু মোটিভেশন না, তুমি আসলে যে জিনিসটা করবা, যে কারোর সাথে কম্পেয়ার করবে না, তুলনা করবে না, একে অন্যের সাথে তুলনা করবে না, তুমি তোমার দিকটাতে সেরা। হ্যাঁ, তুমি অবশ্যই পজিটিভলি তুলনা করবা যে আমি এই প্রবলেমটা পারছি না, ও কিভাবে পারছে, দরকার হলে তুমি সেই বন্ধুর কাছে যাও, প্রবলেমটা বুঝে নাও। এভাবে করে তুমি তোমার নিজের উইকনেস গুলোকে কাটিয়ে তোলো। কোচিং এ কম নাম্বার পেয়েও অনেক শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়াশোনা করছে, অনেক উদাহরণ আছে, হাজার উদাহরণ রয়েছে। সো কোচিং এ ভালো পড়লাম, আমি কোনো স্পেশাল ব্যাচে চান্স পাইনি, তুখোর ব্যাচে চান্স পাইনি, তারা আমি কি চান্স পাবো না? অবশ্যই তুমি চান্স পাবে। শুধু ভালো করে প্রবলেম সলভিংটা বুঝো, কোশ্চেনটা বুঝো, অ্যান্সার করার টেকনিক গুলো শিখো, এবং তুমি অবশ্যই টাইম ম্যানেজমেন্ট মেনটেন করে যদি কম সময়ে সঠিক অ্যান্সারটি করতে পারো, তোমার জন্য বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে। আশা করি যে আমাদের আজকে ভিডিওটি থেকে তোমরা কিছু হলেও শিখতে পেরেছো এবং কিছু কনফিউশন দূর হয়েছে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।